আসসালামু আলাইকুম। সবাই আশা করি শুনতে পাচ্ছেন। যদি শুনতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে একটু জানালা জানাবেন। বসছে। তবে আমি হয়তো সে ব্যাপারে একটু কেয়ার নিব। তো আজকে আমাদের অনলাইন ক্র্যাশ কোর্সের 4 নাম্বার লেকচার। তো যা বলছিলাম যে আজকে আমাদের অনলাইন ক্র্যাশ কোর্সের হচ্ছে 4 নাম্বার লেকচার। তো আমরা লেকচারের শুরুতে গত ক্লাসে আমরা দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, যেটার সাবজেক্টটা আসলে ছিল হচ্ছে নিবাসী এবং অনিবাসীদের মধ্যে গাণিতিক সমস্যা। একটু গাণিতিক সমস্যা দুটো যদি আমরা একটু দেখি। প্রথম সমস্যাটা ছিল হচ্ছে এরকম যে রাকিব সাহেব একজন আয়কর আইনজীবী। তাহার 2025-26 আয় বৎসরে নিম্নোক্ত আয়ের বিবরণ দেয়া হলো। তিনি তার বিবরণগুলো এরকম যে ঢাকার একটি সম্পত্তি থেকে ভাড়া থেকে আয় যা ভারতে গ্রহণ করা হয়েছে 40,000 টাকা। আর ইউএসের একটি ব্যবসা থেকে আয় যা বাংলাদেশে নিয়ন্ত্রিত, সেখান থেকে তার আয় হয়েছে হচ্ছে 1.5 লাখ টাকা। ঢাকার একটি ব্যবসা থেকে আয় যা পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত, সেখান থেকে তার আয় হয়েছে 1,80,000 টাকা। কানাডা একটি সম্পত্তির ভাড়া থেকে উনি আয় করেছেন, যেটা বাংলাদেশে পাঠানো হয়েছে 60,000 টাকা। কানাডার ব্যাংকে জমা বাবদ সুদ আছে 20,000 টাকা। পিতামাতার থেকে প্রাপ্ত উপহার আছে 45,000 টাকা, যা উভয় রিটার্নে অন্তর্ভুক্ত আছে। তো এখানে আমি দুইজনের কাছ থেকে মোটামুটি একটি রেসপন্স পেয়েছি, যে যারা দুইজনই আসলে এই হোমওয়ার্ক দুটো করেছিলেন। তো তাদের ছোট্ট ছোট্ট কিছু মিস্টেক হয়েছে, ম্যাক্সিমামটাই ওনারা চেষ্টা করেছেন, এইটুকুই আসলে সবচেয়ে ভালো দিক যে ওনারা চেষ্টা করছেন। আসলে চেষ্টা করলেই সেটা পরবর্তীতে এটার ভালো দিকে যায়। তো এখন জনাব রাকিব সাহেবের মোট আয় গণনা, তিনি এই বছর 2025-26 অর্থ বছরে উনি কত টাকা ইনকাম করেছেন বা মোট আয় তার কত, যদি উনি নিবাসী হন অথবা উনি অনিবাসী হন, মানে যে কোনো একটা ক্ষেত্রেই, আসলে দুইটা ক্ষেত্রেই আমাকে আহ, এই সমস্যাটা সমাধান করতে হবে। তো আমরা যদি একটু সমাধানটা এবারে একটু যদি দেখি, সমাধানটা ছিল এরকম যে উনি বাংলাদেশে, যেহেতু উনি ভাড়া থেকে আয় করেছেন 40,000 টাকা, এটা উনি রেসিডেন্স হিসাবেই উনি দেখাবেন, যেহেতু উনি বাংলাদেশের নিবাসী। এখানে সবচাইতে বড় বিষয় যেটা হচ্ছে, আমি আবার একটু ব্যাকে যাই, যে নিবাসী এবং অনিবাসীর মধ্যে আসলে ডিফারেন্স হচ্ছে একটাই। সেটা হচ্ছে অনিবাসী হলে দেশের বাহিরের ইনকাম তার এই বাংলাদেশে কর দেওয়ার প্রয়োজন নাই। আপনারা আবারও কথাটা শুনেন, অনিবাসী হলে বাংলাদেশের বাহিরে যে ইনকামটা হয় তার উপরে তাকে কোনো কর দিতে হয় না। শুধু বাংলাদেশে ইনকাম যেটা করবেন উনি, বাংলাদেশে যেটা ইনকাম করবেন শুধু সেটার উপরেই অনিবাসীদের কর হয়। আর নিবাসীর ক্ষেত্রে সকল ধরনের ইনকাম ওনাকে করের আওতাভুক্ত থাকবে। তো যদি আমরা এখন এটা যদি দেখি যে বাংলাদেশে অবস্থিত সম্পত্তি থেকে আয়, যেটা ভাড়া থেকে উনি আয় করেছিলেন, দ্যাট মিন্স যেটা ভারতে গ্রহণ করেছেন, উনি কিন্তু গ্রহণ করেছেন ভারতে, বাট উনি যেহেতু একজন নিবাসী সেহেতু এটা ওনার ইনকাম। একই অবস্থায় নন রেসিডেন্ট হিসাবেও এটা ইনকাম, কারণ যেহেতু উনি এটা বাংলাদেশে গ্রহণ করেছেন। দ্বিতীয়ত বক্তব্য হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ন্ত্রিত আমেরিকার ব্যবসা থেকে আয়, যেহেতু এটা আমেরিকার ব্যবসা, এখানে আমি লিখেই দিয়েছি যে অ্যাজ ইনকাম অ্যাক্রুজ আউটসাইড বাংলাদেশ। যেহেতু আউটসাইডে বাংলাদেশে ওনার এটা ইনকাম, যেহেতু উনি রেসিডেন্ট হিসাবে এই ইনকামটা আসবে, কিন্তু নন রেসিডেন্ট হিসাবে এই ইনকামটা আসবে না। একইভাবে উনি পাকিস্তানের নিয়ন্ত্রিত যে ব্যবসা, সেই ব্যবসার ইনকামটা রিসিভ করেছেন কিন্তু বাংলাদেশে। যেহেতু ইনকামটা রিসিভ করেছেন বাংলাদেশে, সেহেতু এই ইনকামটা 1,80,000 টাকা, এটা রেসিডেন্ট হিসাবেও আসবে, নন রেসিডেন্ট হিসাবেও আসবে। কানাডার ব্যাংকের যে সুদটা আছে, এটা উনি রেসিডেন্ট হিসাবেই শুধু আসবে, কিন্তু যেহেতু কানাডায় অবস্থিত, এই টাকাটা ওনার কানাডায় আছে, সেহেতু নন রেসিডেন্ট হিসাবে এটা আসবে না।
তো সেই হিসাবে উনি রেসিডেন্ট হিসাবে মোট আয় হবে 3,90,000 টাকা এবং নন রেসিডেন্ট হিসাবে আসবে হচ্ছে 2,40,000 টাকা। এখানে দুইটা নোট আছে যে এখানে 4 নম্বরে একটা কথা ছিল, কানাডার একটি সম্পত্তি থেকে ভাড়াপ্রাপ্ত হয় হচ্ছে 60,000 টাকা। তো সেক্ষেত্রে নোটটা হচ্ছে ষষ্ঠ তফসিলের প্যারা একের অংশ একের 17 নম্বর প্যারায় যেটা আমাদের ডাবল ট্যাক্সেশন রিলিফ আছে, দ্যাট মিন্স আয়কর অব্যাহতি আছে দুই দেশের মধ্যে যদি কোনো চুক্তি থাকে, দুই দেশের মধ্যে যদি কোনো ধরনের ট্রানজ্যাকশন জনিত কর ছাড় থাকে, তো সেই ছাড়ের মধ্যে কানাডা দেশটা আছে যেটা ডাবল ট্যাক্সেশন রিলিফের মধ্যে পড়ে। তো ডাবল ট্যাক্সেশন রিলিফের কারণে উনি এই 60,000 টাকা ওনার আয় হিসাবে পরিগণিত হবে না। দ্বিতীয় আরেকটা নোট আছে, সেই নোটটা হচ্ছে 6 নম্বরে পিতামাতার কাছ থেকে উনি 45,000 টাকা পেয়েছেন উপহার হিসাবে। কি হিসাবে? উপহার হিসাবে, যেটা দান করের শর্ত অনুযায়ী, দান করের বিধান অনুযায়ী এই করদাতার এই আয়টা বা এই উপহারটা মওকুফ হয়ে যাবে। দ্যাট মিন্স উনি এই আয়টা কোনোখানেই, মানে রেসিডেন্ট হলেও লাগবে না, নন রেসিডেন্ট হলেও লাগবে না, কারণ দানকর বিধান অনুযায়ী, দানকর আইন অনুযায়ী 1990, দানকর আইন 1990 অনুযায়ী পিতামাতার থেকে প্রাপ্ত যে কোনো ধরনের উপহার, সেটা যে কোনো অ্যামাউন্টই হোক না কেন, সেটা আয়কর মুক্ত থাকে, সেই আয়টা আয়কর মুক্ত থাকে। তো এই জায়গা থেকে আমরা যেটা আপনাদের ক্ষেত্রে দেখেছি সেটা হচ্ছে যে আপনাদের যে প্রবলেমগুলো হয়েছে, সেই প্রবলেমগুলো যদি আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেই প্রবলেমগুলো ছিল হচ্ছে কি আপনারা রেসিডেন্টের ক্ষেত্রে এবং নন রেসিডেন্টের ক্ষেত্রে ক্যাটাগরাইজ করতে, যে আমি আবারও বলতেছি, রেসিডেন্টের ক্ষেত্রে যে বিষয়টা হবে, রেসিডেন্ট মানে নিবাসীর ক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে উনি বাংলাদেশে যখন নিবাসী হবেন, উনার যত ধরনের আয় আছে, হোক সেটা বিদেশে আয় হোক, হোক সেটা বাংলাদেশে আয় হোক, প্রত্যেকটা আয় নিবাসী হিসাবে আয়করযোগ্য হবে। কিন্তু নন রেসিডেন্টের ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশে যে আয়গুলো হয়েছে, শুধুমাত্র বাংলাদেশে যে আয়, সেই আয়ের উপরেই উনি ট্যাক্স দিবেন, কারণ উনি তো বাংলাদেশেই ট্যাক্স দিচ্ছেন। তা অতএব উনি বাংলাদেশের আয়টাই ট্যাক্স দিবেন, কারণ উনি তো নন রেসিডেন্ট, উনি বাংলাদেশি না, উনি বাংলাদেশের সকল সুবিধা ভোগ করেন না। তো এটা ছিল আমাদের প্রথম হোমওয়ার্কটা। এবং দ্বিতীয় হোমওয়ার্কটা যদি আমরা দেখি, এখানে আব্দুর রহমান খান একজন পেশাজীবী কনসালটেন্ট, তাহার 2025-26 আয় বছরের মোট আয় গণনা করুন যদি তিনি নিবাসী বা অনিবাসী হন। ক, আফগানিস্তানে অনলাইনে কনসালটেন্সির বিপরীতে বাংলাদেশে প্রাপ্ত আয়। তো আমরা আগের অঙ্কের সাথে যদি মিলাই, তাহলে এটা তার নিবাসী আয় হবে, আর যেহেতু উনি এটা বাংলাদেশে পেয়েছেন, তাহলে এটা তার অনিবাসী আয়ের মধ্যেও থাকবে। আচ্ছা, বাংলাদেশে কনসালটেন্সি থেকে আয় কিন্তু নেপালে গ্রহণ করা হয়েছে। এখানে কথাটা কিন্তু একটু দেখেন যে উনি বাংলাদেশে আয় করেছেন কিন্তু টাকাটা গ্রহণ করেছেন নেপালে, তাহলে এই টাকাটা উনি নিবাসী হিসাবে আসবে কিন্তু অনিবাসী হিসাবে আসবে না। চট্টগ্রামে ব্যবসা থেকে উনি মুনাফা করেছেন, তার মানে এটা বাংলাদেশে আয় এবং এটা নিবাসী এবং অনিবাসী দুই ক্ষেত্রেই আসবে। দক্ষিণ আফ্রিকার সম্পত্তির থেকে আয়, যেটা 1,80,000 টাকা, যার মধ্যে 90,000 টাকা বাংলাদেশে পাঠানো হয়েছে। আচ্ছা, বাংলাদেশে পাঠানো হোক বা নাই হোক, ওনার আয়টা কিন্তু দক্ষিণ আফ্রিকায় হয়েছে। হ্যাঁ, তো এই জায়গাতে উনি নিবাসী হিসাবে টাকাটা আসবে। তো ভুটানে কৃষি থেকে আয় 20,000 টাকা, তাহলে এটা ভুটানে আয় করেছেন, তাহলে এটা নিবাসী হিসাবে আসবে, অনিবাসী হিসাবে আসবে না। তো আমরা যদি এখন একটু সমাধানটা দেখি, তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে বাংলাদেশে প্রাপ্ত আয় উনি যেটা ওই কনসালটেন্সির বিপরীতে যেটা আয় করেছেন 40,000 টাকা, এটা নিবাসী এবং অনিবাসী দুই জায়গাতেই এসেছে। বাংলাদেশে উনি যে কনসালটেন্সি থেকে আয় করেছেন, যেহেতু এই আয়টা বাংলাদেশে করেছেন, হ্যাঁ, সেহেতু উনি এটা নিবাসী এবং অনিবাসী দুই ক্ষেত্রেই এটা চলে আসবে।
চট্টগ্রামে ব্যবসার মুনাফা থেকে আয়, যেহেতু এটা বাংলাদেশে উনি মুনাফাটা করেছেন, এই জন্য নিবাসী এবং অনিবাসী দুই ক্ষেত্রেই আসবে। বিদেশি আয়, তার মানে বিদেশে যেটা আয় করেছেন উনি, দক্ষিণ আফ্রিকাতে উনি একটা আয় করেছেন 90,000 টাকা, দ্যাট মিনস 1,80,000 টাকা, যার মধ্যে 90,000 টাকা উনি বাংলাদেশে আনতে পারছিলেন, তাই ওনার নিবাসী হিসাবে 90,000 টাকাই আসবে। আর ভুটানে যেটা আয় করেছিলেন, উনি যেহেতু ঘোষণা দিয়েছেন যে ভুটানে ওনার কিছু আয় আছে, সেই 20,000 টাকা। তো এই টোটাল মিলে এখানে বাংলাদেশে প্রাপ্ত আয় এবং বিদেশে প্রাপ্ত আয়, এই দুই আয়কে নিবাসীর জন্য গ্রহণ করতে হচ্ছে, বাট অনিবাসীর জন্য বিদেশ থেকে যে আয়টা হয়েছে সেটা গ্রহণ করতে হয় নাই। দ্যাট মিন্স ওনার মোট আয় হয়েছে 3,60,000 টাকা এবং 2,50,000 টাকা। তো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমার কাছে মনে হয়। আর যদি না বুঝতে পারেন তাহলে সে ব্যাপারেও আপনারা একটু বলবেন, আমি আবার একটু ক্লিয়ার করব আপনাদেরকে। তো হোপফুলি আপনারা বিষয়টি ক্লিয়ারভাবেই বুঝেছেন। আর তো এই ব্যাপারে আর আর যদি কোনো কোয়ারিজ থাকে এর পরবর্তীতেও, তো পরবর্তী ক্লাসগুলোতেও আপনারা এই ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারেন। তো আমরা আরেকটু এখন আবার একটু সামনে যাব। তো আমরা শুরু করেছিলাম ইনকাম ফ্রম স্যালারিজ, দ্যাট মিন্স চাকরি থেকে আয়। তো আমরা চাকরি থেকে আয়ের ধারা 32 আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। তো ধারা 32-এর কিছু রুল আমি আবারও রিপিট করছি, যে এই রুলগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে। তো তো এই জন্য আমি বারবারই এই জিনিসগুলো রিপিট করি। সেই রুলগুলো হচ্ছে এরকম যে মূল বেতন, মহার্ঘ ভাতা, বোনাস, কমিশন, অগ্রিম বেতন, বকেয়া বেতন, ছুটি নগদায়ন, এই সম্পূর্ণ টাকাটাই ইনকাম হিসাবে যুক্ত হবে। অনুমোদিত পেনশন, কোনো টাকাই এখানে যুক্ত হবে না। অনুমোদিত পেনশন যে কয় টাকাই হোক না কেন, যদি সেটা অনুমোদিত মানে এনবিআর কর্তৃক অনুমোদিত যদি কোনো পেনশন ফান্ডের থেকে সে যদি কোটি টাকাও পায়, কয়েক হাজার কোটি টাকাও যদি উনি পায়, তাহলে সেই টাকাটা সম্পূর্ণ করমুক্ত। আচ্ছা, অনুমোদিত গ্র্যাচুইটি, এটা 2.5 কোটি টাকা পর্যন্তই আয়কর মুক্ত। যদি 2.5 কোটি টাকার 1 টাকা বেশি হয়, তাহলে এই 1 টাকাই তার জন্য ইনকাম হিসাবে যুক্ত হবে। অ্যানুইটি, বেতনের বিপরীতে পরিবর্তে বা অতিরিক্ত মুনাফা যদি হয়, অ্যানুইটি দ্যাট মিনস বাৎসরিক যে আমরা কিছু অনেক কোম্পানি হচ্ছে গিয়ে কিছু টাকা তাদেরকে প্রদান করে, এই বাৎসরিক যে টাকাই হোক না কেন, দ্যাট মিনস কোম্পানি যদি আপনাকে কোনো টাকা প্রদান করে, সেই টাকাটা আপনার করযুক্তই হবে, কর মুক্ত হওয়ার আর সুযোগ নাই। সন্তানদের শিক্ষা ভাতা, বিভিন্ন কোম্পানি বিভিন্ন অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশন শিক্ষা ভাতা দিয়ে থাকে, এই শিক্ষা ভাতাগুলো সম্পূর্ণ করযোগ্য হবে। স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, নিয়োগকর্তার দান, দ্যাট মিন্স নিয়োগকর্তা কর্তৃক প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা পার্সেন্টেজ আকারে দেয়, অথবা দেখা গেছে যে অনেক ক্ষেত্রে সমান বেসিকের হচ্ছে গিয়ে 5%, 10%, এরকম একটা পার্সেন্টেজ আকারে তারা হচ্ছে গিয়ে প্রভিডেন্ট ফান্ডে জমা দেয়। তো নিয়োগকর্তার যে জমাদান, নিয়োগকর্তা যেটা জমা দিলেন, যে 5% বা 10%, এটা সম্পূর্ণ আয়যোগ্য হবে। জীবন বীমার প্রিমিয়াম যদি নিয়োগকর্তা দেয়, এখানে শর্তটা হচ্ছে জীবন বীমার প্রিমিয়াম যদি নিয়োগকর্তা দেয় তাহলে সেটা করযোগ্য হবে। আপ্যায়ন ভাতা, দ্যাট মিন্স এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, আমরা বিভিন্ন কোম্পানিতে যখন চাকরি করি তখন আমরা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পাই। তো এই এন্টারটেনমেন্ট অ্যালাউন্সটা আসলে আমরা যেহেতু স্যালারির সঙ্গেই পাই, আমরা এই কারণে ওই আলাদাভাবে আর আসে না। কিন্তু যদি আলাদাভাবে এন্টারটেনমেন্ট অ্যালাউন্সটা যদি দেয়া হয়, তাহলে সেটা করযোগ্য আয় হিসাবে গণ্য হবে। চিকিৎসা ভাতা, যেমন আমরা বেতনের সঙ্গে আমরা প্রায় 4-5টা আইটেম পাই, যেমন বেতন, মূল বেতন পাই, তারপরে বাড়ি ভাড়া পাই, যাতায়াত ভাড়া পাই, চিকিৎসা ভাতা পাই, তারপরে আপ্যায়ন ভাতা পাই, এরকম আরও মহার্ঘ ভাতা পাই, বিভিন্ন উৎসব ভাতা পাই। এই যে ভাতাগুলো, এই প্রত্যেকটা ভাতাই আমার করযোগ্য আয় হিসাবে গণ্য হবে।
এখন চিকিৎসা ভাতার ক্ষেত্রে কিছু স্পেসিফাই করে দেয়া আছে যে যদি চিকিৎসা ভাতার ক্ষেত্রে কোম্পানি আপনাকে কোনো ধরনের সহায়তা করে, চিকিৎসা সহায়তা করে, যদি সেটা হয় হার্ট, কিডনি, চক্ষু, লিভার এবং ক্যান্সারের চিকিৎসার জন্য যদি কোনো চিকিৎসা ভাতা প্রদান করা হয়, তাহলে এই টাকাটা সম্পূর্ণ করমুক্ত আয় হিসাবে গণ্য হবে। যাতায়াত ভাতা, আমি একটু আগে যেটা বললাম যে যাতায়াত ভাতাটা সম্পূর্ণ অংশটাই হচ্ছে গিয়ে করযোগ্য হবে। এখানে যদিও একটা ক্লজ বলা আছে, ভাতার ক্ষেত্রে যে অংশটুক খরচ হয়নি শুধু সেই অংশটুক যোগ হবে। তারপরে হচ্ছে বিশেষ ভাতা, যে অফিসিয়াল কাজে খরচ করলে কোনো টাকাই যোগ হবে না। যদি অফিসিয়াল কোনো একটা অ্যাসাইনমেন্টের জন্য আমরা বিভিন্ন জায়গাতে যাই, দ্যাট মিনস আমরা বিভিন্ন কাজে যাই, অথবা দেখা গেছে যে আমরা বিভিন্ন অফিসিয়াল ট্যুরে যাই, বিভিন্ন ইন্সপেকশনে যাই, তো সেই ইন্সপেকশনে যাওয়ার ক্ষেত্রে অফিস থেকে যে আমাকে এই যাতায়াত বাবদ যে খরচটা আমাকে বিয়ার করে, এই খরচের টাকাটা যদি আমার ইনকামে মানে আমার অ্যাকাউন্টে ডিরেক্টলি পেমেন্ট হয়, তো যদি আমি এটাকে স্পেসিফাই করে দিতে পারি, তাহলে এই টাকাটা আমার করযোগ্য আয় হিসাবে গণ্য হবে না। এই যে একটু আগে যেটা বলেছিলাম যে বাড়ি ভাড়া ভাতা, দ্যাট মিনস হাউস রেন্ট অ্যালাউন্স যেটাকে আমরা বলি, এই হাউস রেন্ট অ্যালাউন্স সম্পূর্ণ করযোগ্য আয়। বিনা ভাড়ায় থাকার সুবিধা, হ্যাঁ, বিনা ভাড়ায় থাকার সুবিধা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বলে আমরা একটা ক্লজ পাই, যে কোনো কোনো অর্গানাইজেশন তার এমপ্লয়ীদেরকে বাসা বাসা দিয়ে থাকেন, একটা একটা বাসা ভাড়া করে সেই বাসাতে ওনারা থাকতে দেন। যেমন ফরেন আমাদের বিদেশি যারা আসেন তাদের ক্ষেত্রে আমরা এটা বেশি করি, বাংলাদেশিদের ক্ষেত্রে একটু খুব কমই হয়ে থাকে, বাট অনেক অর্গানাইজেশন এখন চেষ্টা করছে যে ভাড়া বাসা দেওয়ার জন্য, যেমন গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদেরকে বাসা দিয়ে থাকে। তো এইটা হবে এটার ক্ষেত্রে যেটা করযোগ্য আয় হবে সেটা হচ্ছে এই বাসার বার্ষিক যে মূল্য, মানে এইটার ভাড়া যদি ধরে নেওয়া হয় যে একটা বাসার ভাড়া হচ্ছে 15,000 টাকা করে, তাহলে 15 × 12, দ্যাট মিনস যে কয় টাকা আসে এই কয় টাকা 15 × 12, দ্যাট মিনস 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু, যে অ্যানুয়াল ভ্যালুটাই তার করযোগ্য আয় হিসাবে গণ্য হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্ট অর্গানাইজেশন অনেক ক্ষেত্রে দেখায় যে 50% হচ্ছে গিয়ে গভর্নমেন্ট প্রোভাইড করে, আর 50% দেখা গেছে যে এমপ্লয়ি প্রোভাইড করে। তো ওই 50% যেটা কোম্পানি অর্গানাইজেশন বিয়ার করলো, ওই 50%ই শুধুমাত্র করযোগ্য আয় হিসেবে গণ্য হবে। কনভেন্স অ্যালাউন্স, আমরা এটাও জানি যে কনভেন্স অ্যালাউন্সে যদি দেয়া হয় সেটাও হচ্ছে গিয়ে সম্পূর্ণ করযোগ্য আয়। আর গাড়ি বা যাতায়াত সুবিধা, যদি কোনো গাড়ি প্রদান করা হয় 2,500 সিসি পর্যন্ত, মাসে 10,000 টাকা, দ্যাট মিনস বছরে 1,20,000 টাকা হচ্ছে গিয়ে করযোগ্য আয় হিসাবে গণ্য হবে, যদি 2,500 সিসির মধ্যে কোনো গাড়ি তাকে প্রোভাইড করা হয় যাতায়াতের জন্য। আর যদি 2,500 সিসির বেশি যদি তাকে যদি কোনো গাড়ি যদি প্রোভাইড করা হয়, তাহলে সেক্ষেত্রে 25,000 টাকা করে মাসে অথবা বছরে 3 লাখ টাকা যোগ হবে। দ্যাট মিনস 3 লাখ টাকা তার করযোগ্য আয় হিসেবে দেখাতে হবে। আমরা একটু পরে যে অঙ্কগুলো দেখব, এই অঙ্কের মধ্যে এই ক্লজটা আমরা পাবো। অফিসে চা কফি পানীয়, এটা আমাদের প্রয়োজন নাই, এটা করযোগ্য আয় হিসাবে আসবে না। অফিস যদি বিনামূল্যে কোনো পোশাক প্রদান করে, যদি ও কোনো এই যে বাসা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যেটা আমাকে দিল, এই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের জন্য যদি টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদির বিল যদি কোম্পানি প্রোভাইড করে থাকে, তাহলে সেইটা করযোগ্য আয় হিসাবে গণ্য হবে। ভৃত্য ভাতা, দ্যাট মিনস এই বাসা পরিচালনার জন্য যদি কোনো দারোয়ান, পিয়ন বা হচ্ছে গিয়ে কি যে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন বাসার জন্য হচ্ছে গিয়ে কুক, অথবা দেখা গেছে যে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হচ্ছে পরিচ্ছন্ন কর্মীও তাদের এখানে নিয়োগ দেওয়া থাকে। তো এদের এই ক্ষেত্রে গৃহভৃত্য ভাতা মানে সার্ভেন্ট অ্যালাউন্সও যদি তাকে দেয়া হয়, তাহলে সেই টাকাটাও করযোগ্য আয় হিসাবে গণ্য হবে। এছাড়া ক্ষতিপূরণ, যদি কোনো কম্পেনসেশন উনি পেয়ে থাকে কোম্পানির থেকে, যদি কোনো ওভারটাইমের টাকা যদি পেয়ে থাকে, তাহলে সেই টাকাগুলোও করযোগ্য আয় হিসাবে গণ্য হবে। সেই সাথে কোনো ক্লাবের বিল, দ্যাট মিনস সে যদি কোনো ক্লাবের মেম্বার হয়, তাহলে যে বাৎসরিক যে তাদের ক্লাবের যে একটা চার্জ আছে, এই চার্জও যদি কোনো কোম্পানি পে করে থাকে, অথবা যদি কোনো ইউটিলিটি বিল অথবা
আবারও সেই একই বিষয়টা আসতেছে, আবাসিক টেলিফোন বিলও যদি পে করে থাকে কোম্পানি, তাহলে সম্পূর্ণ কর যোগ্য আয় বা আয়ের সাথে এই টাকাটা যোগ হবে। তো এই মোটামুটি এই 20টা বিষয় সম্পর্কে যদি আমরা জানি, তাহলে বেতন খাতের আয় পরিগণনা করতে আমাদের কোনো বেগ পেতে হবে না। তো আমরা এই বেতন খাতে আয়ের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা তো শুধু আয় পরিগণনাই করব না, আমরা তো একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসাবে নিজেদেরকে চিন্তা করি। তো সেই জায়গা থেকে করের পার্সেন্টেজগুলো আসলে আমাদের জানা দরকার। তো সেই জায়গায় আমরা যদি দেখি যে স্বাভাবিক ও হিন্দু অবিভক্ত পরিবার, দ্যাট মিনস হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তাদের ক্ষেত্রে 2026 এবং 27 এবং 28 আমরা জানি অলরেডি। আমরা যদি বিভিন্ন পরিপত্র যদি আমরা একটু দেখি, তাহলে আমরা এটা জানি যে 26, 27 এবং 27, 28 এই দুই কর বর্ষের জন্য করের হার স্বাভাবিক ব্যক্তিদের ক্ষেত্রে, দ্যাট মিনস ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেম, এবং সেটা 25-26 চাইতে চেঞ্জ করা হয়েছে। 25-26 যদিও আমাদের এখন ইনকাম বর্ষ 25-26, বাট আমরা এখন সামনে কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার আসবে 26-27। তো 26-27 হিসাবেই আমাকে কর পরিগণনা করতে হবে। যদি কর পরিগণনা আমি এটা এই জন্য দিয়ে দিয়েছি যে আমাদের পরীক্ষায় এটা লিখেও দিতে পারে যে 26-27 অনুযায়ী তুমি কর পরিগণনা করো, অথবা যদি নাও লিখে দেয়, আপনি যদি সেখানে যদি একটু ব্র্যাকেটের মধ্যে শুধু জাস্ট লিখে দেন যে 26-27 অনুযায়ী, যেটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে আমার এখানে আমি সামনে এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। এই অঙ্কে আমি কর পরিগণনার ক্ষেত্রে, এই যে দেখেন, কর পরিগণনার ক্ষেত্রে 26-27 কর বর্ষ অনুযায়ী লিখেছি। শুধু জাস্ট এই কথাটুকু লিখে দিলেই আমরা এই স্ল্যাবগুলোর আন্ডারে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবো। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে আমাদের আসলে স্ল্যাবগুলো কি কি আছে, এবং এটা প্রত্যেকের জানাটা জরুরি। এই স্লাইডটা প্রত্যেকের জানা জরুরি, এবং এই স্লাইড ছাড়া আমরা কর পরিগণনা করতে পারবো না একজন ইন্ডিভিজুয়ালের জন্য। যেহেতু আমাদের আইটিপি বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারদের অংশে আমাদের কখনোই কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশন দেয় না, কখনোই দেয় না। শুধু যদি দেয় সেটা একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, দ্যাট মিনস সেলফ অ্যাসেসমেন্ট যারা করেন তাদের ক্ষেত্রেই আসলে ট্যাক্স পরিগণনা করতে দেয়া হয় অঙ্কের ক্ষেত্রে। তো তার জন্য এই স্লাইডটা মারাত্মক জরুরি, এবং প্রত্যেকের এটা মুখস্থ করতে হবে, এটার মুখস্থ ছাড়া কোনো বিকল্প নাই। যদি আমরা এখানে যদি দেখি যে এই স্লাইডে আসলে মানে আয়ের হিসাবটা আসলে কি দেওয়া আছে, যে প্রথমে 3,75,000 টাকা, এখানে বারবারই বলে দেওয়া হচ্ছে যে এখানে কিন্তু স্বাভাবিক ব্যক্তি পুরুষ, স্বাভাবিক ব্যক্তি কিন্তু মহিলা করদাতা নয়, শুধু স্বাভাবিক ব্যক্তি পুরুষের ক্ষেত্রে প্রথম 3,75,000 টাকা পর্যন্ত আয়কর মওকুফ আছে। 3,75,000 টাকা যদি তার ইনকাম হয়, তাহলে তার করের হার 0 হয়। দ্বিতীয়, পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত, মানে 3,75,000-এর পরেও যদি তার কোনো ইনকাম থাকে, এবং সেটা যদি 3 লাখ টাকা পর্যন্ত থাকে, তাহলে তার আয়কর হবে 10%। তার ওই আয়ের 10% হবে তার আয়কর। তার পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত 15%, তার পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত 20%, তার পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত 25%, এবং সর্বশেষ এরপরেও যদি তার আয় থাকে, তাহলে অবশিষ্ট আয়ের হচ্ছে 30%। এই হচ্ছে আমাদের অ্যাজ পার স্ল্যাব অনুযায়ী, কারণ আমাদের স্বাভাবিক ব্যক্তি বা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালদের জন্য এই স্ল্যাবটাই আসলে প্রযোজ্য 26-27 কর বর্ষে বা অর্থবর্ষে, যেটাই আমরা বলি। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আমি ছোট্ট করে দ্বিতীয় আর 3টা লাইন আমি আরও অ্যাড করেছি। সেটা হচ্ছে যে আমরা যে প্রথম যে কতে যেটা দেখেছিলাম যে 3,75,000 টাকা পর্যন্ত পুরুষদের জন্য করমুক্ত আয়ের সীমা হচ্ছে 3,75,000 টাকা পুরুষদের জন্য, আর মহিলা এবং সেই সাথে 65 বছর বা তদূর্ধ্ব যে কেউ, এটা মহিলা হোক বা পুরুষ হোক, যে কেউ, তাদের জন্য 4,25,000 টাকা। তার মানে 3,75,000 টাকার 50,000 টাকা বেশি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। তৃতীয় লিঙ্গর ক্ষেত্রে আরও 75,000 টাকা বেশি, দ্যাট মিনস তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার, অথবা যদি আমরা বলি যে প্রতিবন্ধী ব্যক্তি করদাতা, সেটা পুরুষ হোক মহিলা হোক, যে কেউর ক্ষেত্রে
তাদের করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা। 3 নাম্বার, গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দ্যাট মিনস গেজেটেড যারা মুক্তিযোদ্ধা আছে, গেজেটেড মুক্তিযোদ্ধা আছে এবং গেজেটেড জুলাই যোদ্ধা। এখন নতুন করে আমাদের এটা 2024 সালের পরে যে আইনটা হয়েছে, এই কারণে জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে 5,25,000 টাকা হচ্ছে করমুক্ত আয়ের সীমা। দ্যাট মিনস আমরা এখানে করমুক্ত আয়ের সীমা মোট 4টা পাইছি, 4 ধরনের পেয়েছি। 4টা বলতে 4 ধরনের। একটা হচ্ছে করমুক্ত আয়ের সীমা স্বাভাবিক ব্যক্তি পুরুষের ক্ষেত্রে 3,75,000 টাকা, মহিলা করদাতাদের ক্ষেত্রে হচ্ছে 4,25,000 টাকা, থার্ড জেন্ডার বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে হচ্ছে 5 লাখ টাকা, গেজেটেড মুক্তিযোদ্ধা বা জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে 5,25,000 টাকা, এবং বাকি স্ল্যাবগুলি পরবর্তীতে সকলের জন্যই সেম। তো এটা আমাদের অঙ্ক করতে লাগবে, এই জন্য আমরা এটা একটু শিখলাম। দ্বিতীয়ত আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে আমাদের কিছু সারচার্জ আছে। দ্যাট মিনস 26-27 অর্থ বছরে আমাদের কর বর্ষের কিছু সারচার্জ আছে। সারচার্জ জিনিসটা হচ্ছে আমাদের যে পরিসম্পদ বিবরণী যাদের দেয়া লাগে, আমরা একটা ক্লাসে অলরেডি পড়েছিলাম যে কাদের কাদের পরিসম্পদ বিবরণী দেওয়া লাগে। তো আমরা প্রয়োজনে এটাকে আরেকটু কিছুদিন পরে আমরা আরও একটু পড়বো, মানে ওয়েলথ মানে অ্যাসেট এবং লাইবিলিটিজের যে বিবরণী যেটা দেওয়া লাগে, যে পরিসম্পদ বিবরণী যেটাকে আমরা বলি আইটি 10B, যেটাকে ইনকাম ট্যাক্সের অনুযায়ী আইটি 10B যাদের দেয়া লাগে তাদের ক্ষেত্রে একটা ক্লজ দেয়া আছে, সেটা হচ্ছে সারচার্জ। যদি তার নিট পরিসম্পদ, দ্যাট মিনস অ্যাসেট এবং লাইবিলিটির ডিফারেন্স, যে আমার অ্যাসেট আছে 5 কোটি টাকা, আমার বিভিন্ন জায়গাতে লোন বা অন্যান্য ধরনের দায় আছে, মানে সম্পদ এবং দায়ের যদি পার্থক্য, দ্যাট মিনস নিট পরিসম্পদের পরিমাণ যদি 4 কোটি টাকা হয় তাহলে তার সারচার্জ 0। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, সারচার্জ কিন্তু অবশ্যই আমার যে ক্যালকুলেশন অফ ট্যাক্স, দ্যাট মিনস ট্যাক্স ক্যালকুলেশন করার পরে আমরা এই যে স্ল্যাব দিয়ে যখন তার একজন ব্যক্তি বা একজন ইন্ডিভিজুয়ালের যখন ট্যাক্স ক্যালকুলেশন করলাম, যে তার স্ল্যাব অনুযায়ী ট্যাক্স আসছে 5,000 টাকা, তো এই 5,000 টাকা ট্যাক্স আসার পরে এই ট্যাক্সের উপরেই হচ্ছে তার পার্সেন্টেজটাই হচ্ছে সারচার্জ। মানে এটা ডিরেক্ট অন্য কোনো অংশ না, মানে ট্যাক্সের যে পোর্শনটা আসবে এই পোর্শনের উপরে আরও এডিশনালি আরও কিছু পার্সেন্টেজ। দ্যাট মিনস নিট পরিসম্পদ পরিমাণ যদি 4 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে তার ওই 5,000 টাকাই দিতে হবে। এখন যদি নিট পরিসম্পদ 4 কোটি টাকার বেশি হয় তাহলে তাকে 10% দিতে হবে। দ্যাট মিনস তাকে আরও 500 টাকা, যেমন 5,000 টাকার 10% 500 টাকা, দ্যাট মিনস 5,500 টাকা তাকে তখন কর দিতে হবে। এই 500 টাকা যে অতিরিক্ত কর দেয়া লাগলো, এই করটাই হচ্ছে আমার এই করটাই হচ্ছে গিয়ে আমার সারচার্জ নামে অবহিত হয়। আচ্ছা, দেন 4 কোটি টাকার অধিক কিন্তু 10 কোটি টাকার বেশি নয়, দ্যাট মিনস 4 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত, অথবা এখানে অথবাতে আরও কিছু কিছু আছে, নিজ নামে 2টা গাড়ি, মানে একটা গাড়ি না 2টা গাড়ি যদি হয়, অথবা আর একটা অথবা আছে, যদি 8,000 বর্গফুটের অধিক কোনো ফ্ল্যাট থাকে। দ্যাট মিনস আমি ফ্ল্যাটই বললাম, 8,000 বর্গফুটে আসলে আমরা ফ্ল্যাটই বুঝি, এই জন্য ফ্ল্যাট বলাটাই ভালো। যে 8,000 বর্গফুটের বেশি, যেমন 8,250 বর্গফুটের যদি হয়, বা 8,050 বর্গফুটের যদি কোনো ফ্ল্যাট হয়, অথবা যদি কোনো বাড়ি হয়, ফ্ল্যাটে তো আসলে আমাদের 1-2 হাজারের বেশি আসলে ঢাকা সিটিতে খুব একটা নাই, কিন্তু যদি বাড়ি হয় যেটার 8,000 বর্গফুট আয়তনের, এই 3 ক্ষেত্র যদি যার ক্ষেত্রে হবে তার ক্ষেত্রে 10%, আর এর পরবর্তীতে 10 কোটি থেকে 20 কোটি পর্যন্ত যদি হয় তাহলে তার ক্ষেত্রে 20%। আচ্ছা, নিট পরিসম্পদ যদি 20 কোটি থেকে 50 কোটি পর্যন্ত হয় তাহলে 30%, আর 50 কোটির উপরে যদি হয় তাহলে 35%। এই সারচার্জটাও আমাদের লাগবে, দ্যাটস ওয়াই আমি এটা একটু আপনাদের স্লাইড আকারে রেখে দিয়েছি, কারণ এটা নিয়েও কোশ্চেন হবে এবং ভবিষ্যতে বিভিন্ন ধরনের কোশ্চেন করব। আজকের ক্লাসে আসলে যা যা আমি এখানে স্লাইডে আছে, আমি তো স্লাইড আপনাদের কাছে শেয়ার করে দিই, তো এই স্লাইডে যা যা কিছু আছে প্রত্যেকটাই আপনাদের মুখস্থ রাখতে হবে, এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। পরীক্ষার হলে আপনাকে শুধু এই কর বর্ষের সারচার্জের হারগুলো লেখো, শুধু এই কোশ্চেনও আসতে পারে।
তো এই কোশ্চেন আসলে আমাকে শুধু এই স্লাইডে যা কিছু আছে শুধু এইটুকু লিখে দিলেই হবে, আমি 5 মার্ক পেয়ে যাব যদি 5 মার্কসের থাকে। এরপরে পরিবেশের আর একটা সারচার্জ আছে। এবার তো এতক্ষণ তো গেল হচ্ছে গিয়ে আমার সম্পদের সারচার্জ, এবার বলতেছি আমি পরিবেশের উপরে সারচার্জ। আচ্ছা, পরিবেশের সারচার্জটা কি? পরিবেশের সারচার্জ হচ্ছে আমরা যে মোটর গাড়ি ব্যবহার করব, একের অধিক গাড়ি হলে আমি তাকে সারচার্জ দিব, কিন্তু যদি একটা গাড়িও যদি থাকে তাহলে আমরা যে পরিবেশের সারচার্জ, দ্যাট মিনস আসলে এটা বেসিক্যালি আমরা যে রেজিস্ট্রেশন করার সময় বা হচ্ছে গিয়ে প্রতি বছর বছর ট্যাক্স টোকেন আপডেট করার সময় আমরা যে টাকাটা দিয়ে থাকি সেটাই পরিবেশের সারচার্জ, এআইটি হিসাবে যেটা দিয়ে থাকি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটাই আসলে পরিবেশের সারচার্জ। 1500 সিসির নিচে পর্যন্ত 25,000 টাকা দিতে হয়, 1500 সিসি থেকে 2000 সিসি গেলে 50,000 টাকা দিতে হয়, 2000 থেকে 5000 সিসি হলে 75,000 টাকা দিতে হয়, 25,000 সিসির অধিক 30,000 পর্যন্ত দিলে 1,50,000, 30 থেকে 35,000 সিসির 2 লাখ, 35,000 সিসির উপরে যদি কোনো মোটর গাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে 3,50,000 টাকা। এখানে আমি নোট আকারে খুব চমৎকারভাবে একটু দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে কোনো সারচার্জ দিতে হয় না। ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে যদি হাইব্রিড হয় দিতে হবে, কিন্তু যদি হাইব্রিড না হয়, হাইব্রিড বলতে ইলেকট্রিক এবং হচ্ছে গিয়া ডিজেল বা পেট্রোল, যদি এটা ডুয়াল থাকে, দ্যাট মিনস হাইব্রিড যদি হয়, হাইব্রিড হলে দিতে হবে, কিন্তু ফুললি ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে কোনো সারচার্জ, দ্যাট মিনস পরিবেশ সারচার্জ, তার ক্ষেত্রে এই এআইটিটা দিতে হয় না। তো এরপরে আমরা আমাদের অঙ্কের জন্য আমরা বিনিয়োগের উপর কর রেয়াত, আসলে বিনিয়োগের উপরে কর রেয়াত কিভাবে আমরা ক্যালকুলেশন করব, এটা একেবারেই সহজ জিনিস। বিনিয়োগের উপরে কর রেয়াত আমরা 3 ভাবে হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে দেখব, যেটা সবচাইতে আমাদের কম আসবে। আমরা একজন ইন্ডিভিজুয়াল যে বিনিয়োগ করে, বিভিন্ন খাতে যে বিনিয়োগ করে, সেই বিনিয়োগের উপরে সে একটা কর রেয়াত পাবে, সে নিবাসী হোক বা অনিবাসী হোক, যে কেউ এটার কর রেয়াত পাবে। এবং কর রেয়াতের কর রেয়াতের হিসাবটা আমরা এভাবে করব যে এখানে এর 3%, বি এর 15% এবং 10 লাখ, দ্যাট মিনস এ বি আমি একটু ক্লিয়ার করে দেই। আমরা যে ট্যাক্সেবল ইনকাম যেটা আমরা পাই, দ্যাট মিনস আয় পরিগণনা করার পরে যে ইনকামটা হয়, আমরা যে একজন ইন্ডিভিজুয়ালের আয় পরিগণনা করলাম, করে আমরা তার আয় হিসাবে পেলাম হচ্ছে গিয়ে কিন্তু সে 6.5 লাখ টাকা এই বছর তার আয় হয়েছে। এই 6.5 লাখ টাকার 3%, অথবা সে যে বিনিয়োগ করছে, সে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারে, সে ডিপিএস খুলতে পারে, সে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে পারে, সে বিভিন্ন জাকাত ফান্ড আছে, বিভিন্ন ধরনের ফান্ড যেগুলো আছে আমাদের রিকগনাইজড ফান্ড যেগুলো আছে এই ফান্ডে, অথবা আর একটা হচ্ছে গিয়ে বিনিয়োগ হয়, সেটা হচ্ছে যে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমা হয়, এই টাকাটাও তার বিনিয়োগের একটা অংশ, এই টাকাটাও তার বিনিয়োগের একটা অংশ। এই বিনিয়োগের এই যে বিনিয়োগটা একটা ক্যালকুলেশন করতে হয় যে তার বিনিয়োগ কত আছে, আমরা পরবর্তী অঙ্কে আমরা এটা একটু দেখব। এই বিনিয়োগেরও 15%, দ্যাট মিনস আমাদের দুইটা ক্লজ, একটা হচ্ছে তার মোট আয় পরিগণনার 3%, অথবা বিনিয়োগের 15%, অথবা 10 লাখ টাকা, যেটা কম হয়, যেটা কম হবে সেটাই সে কর রেয়াত হিসাবে পাবে, সেই টাকাটাই সে কর রেয়াত হিসাবে পাবে। তো আমরা একটা অঙ্ক এখন শুরু করব। আমরা মোটামুটি আমাদের পড়ার বা দেখার যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা মোটামুটি শেষ করেছি। এখন একটা অঙ্ক শুরু করব। তো অঙ্ক শুরু করার আগে যেহেতু আমি আর একটা লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি একটু পরেই, 2-3 মিনিট পরে, তো সেই লিঙ্কে একটু কাইন্ডলি আবার একটু জয়েন করেন, আমরা তারপরে অঙ্কটা শুরু করি। থ্যাংক ইউ।